স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজের মূল্য সহনীয় করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইবে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। রোববার সকালে আবেদনপত্র দেওয়া হবে প্রধানমন্ত্রীর দফতরে, এমনটি জানিয়েছেন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। শুরু থেকেই টেকনিক্যাল কমিটি দিয়ে বিমান ভাড়া ঠিক করার পক্ষে মত দিয়ে আসছে হাব। হজ প্যাকেজের বাড়তি দামের কারণে বেশ কয়েকবার নিবন্ধনের মেয়াদ বাড়ানো হয়েছে। হাব মনে করে বিমান ভাড়া সমন্বয় করে প্যাকেজ কিছুটা হলেও কমানো যেতে পারে। সর্বশেষ চেষ্টা হিসেবে আগামীকাল রোববার প্রধানমন্ত্রীর কাছে আবেদনপত্র জমা দেওয়া হবে। হাব নেতাদের প্রত্যাশা, ধর্মপ্রাণ মুসল্লিদের কথা বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। বিমান ভাড়াটি যৌক্তিক পর্যায়ে নির্ধারণের জন্য এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি করে সেই টেকনিক্যাল কমিটির মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বিমান ভাড়া নির্ধারণ করা প্রয়োজন বলে আমরা মনে করি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আগামীকাল পত্র দিব হাবের পক্ষ থেকে, যাতে বিমান ভাড়া পুনর্নির্ধারিত হয় এবং হজ প্যাকেজের মূল্য কমানো হয়। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক কান্দুরা সংযুক্ত আরব আমিরাতের পুরুষদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই পোশাক। আর দেশটির কান্দুরার ব্যবসায় আধিপত্য বাংলাদেশিদের। নিখুঁত নির্মাণশৈলীর কারণে কান্দুরা তৈরিতে বাংলাদেশি দর্জিদের ব্যাপক চাহিদা রয়েছে। তবে বাংলাদেশ থেকে আরব আমিরাতে কর্মী ভিসা বন্ধ থাকায় দক্ষ দর্জি সংকটে ভুগছেন কান্দুরা ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদীর প্রতিবেদনে বিস্তারিত। বিংশ শতাব্দীর মাঝামাঝি মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তা পায় দর্জিরা। এরপর থেকে স্থানীয়ভাবে তৈরি বিশেষ পোশাক কান্দুরা ওমান, কুয়েত, সৌদি আরব, বাহরাইন সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে। আর এখন গোটা অঞ্চলেরই ঐতিহ্যবাহী পোশাকে পরিণত হয়েছে এটি। সংযুক্ত আরব আমিরাতের পুরুষদের পছন্দের শীর্ষে থাকা এই পোশাকের ব্যবসায় আধিপত্য রয়েছে বাংলাদেশের 7 প্রদেশের ছোট বড় অন্তত 5,000 দোকান ও কারখানা, যার বেশিরভাগেরই মালিকই বাংলাদেশি। কান্দুরা দোকান এখানে বলতে গেলে দুবাই শহরের মিনিমাম 90% দোকান হচ্ছে আমরা বাংলাদেশিরা। এবং অলরেডি আমাদের কথাই বলি, আমরা শুধু আমাদের আলহামদুলিল্লাহ চারটা দোকান। 2002 থেকে আমার নিজের ব্যবসা শুরু করছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোই। আমার কাছে টোটাল 20-25 জনের মতন স্টাফ আছে। কান্দুরার তৈরির কারিগর প্রায় সবাই বাংলাদেশের। এই ব্যবসায় জড়িত অন্তত 20,000 প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কর্মী। মূলত বাংলাদেশিদের নিখুঁত নির্মাণশৈলীর কারণে তাদের তৈরি কান্দুরা এত চাহিদা। আমি এই জায়গায় 15-16 বছর যাবত কাজ করতেছি। তো দেশ থেকে যারা আসবেন এরা কিছুটা হলো কাজ শিখে আসবেন আর কি। শিখে আসলে কাজটা করতে একটু সুবিধা হয় আর কি। বাংলাদেশি মালিকের দোকানে কাজ করতেছি। কাজ হিসাবে আমাদের কাজ অনেকই ভালো। সম্ভাবনাময় খাতে অবশ্য নূতন উদ্যোক্তাদের বিপাকে পড়তে হচ্ছে। বাংলাদেশ থেকে আমিরাতে কর্মী ভিসা বন্ধ থাকায় দর্জি পাচ্ছেন না তারা। সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। মেহেদী, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একত্রিত হয়ে কাজ করার প্রতি আহ্বান জানিয়েছেন সোনাগাজী জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতাকর্মীরা। সংযুক্ত আরব আমিরাতে সংগঠনটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তারা। আবুধাবির স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে হয় এই আয়োজন। ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলামের উপস্থাপনা এতে সভাপতিত্ব করেন ইলিয়াস ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি শাখা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন সংযুক্ত আরব আমিরাত শাখা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর হোসেন সুমন। বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত শাখা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু রাসেল, ফেনী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল্লাহ রনি, দেলওয়ার হোসেন সহ অনেকে। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের নিজস্ব হলরুমে হয় এই আয়োজন। সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন আব্দুল হান্নান ও আক্তারুজ্জামান সরকার। প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাসির উদ্দিন, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডক্টর শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করেন মোহাম্মদ সেলিম। এ সময় উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও।
মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে বিএনপি বাহরাইন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী মানামায় কিউই রেস্টুরেন্টের হলরুমে হয় এই মাহফিল। সংগঠনের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে আয়োজন করে পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন। প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। গেস্ট অব অনার ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গনি মজুমদার, সংগঠনের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ কবির আহমেদ, মোহাম্মদ এখলাস উদ্দিন সহ অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলাদেশিকে স্বাধীনতার শুভেচ্ছা। বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজকের ইফতার ও দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচন নিয়ে নাটকীয়তা কাটছেই না। নির্বাচনে প্রকাশ্যে কারচুপি, জাল ভোট সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন করেছে একাধিক প্যানেলের প্রার্থীরা। এমনকি বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। সভাপতি প্রার্থী সিআইপি শেখ আল আমিন নির্বাচন বর্জন করে আদালতের দ্বারস্থ হয়েছেন। গ্রিক আদালত তার অভিযোগ আমলে নিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন। এছাড়া আরও বেশ কয়েকজন প্রার্থীও নির্বাচন বয়কট করেছেন। ৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে তাই উঠছে নানা প্রশ্ন। দর্শক এই যে রিসিভ হইতেছে সব কার্যক্রম বন্ধ করার জন্য। এক মাসের ব্যবধানে রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আবারও বাড়ানো হয়েছে। এখন থেকে রপ্তানিকারকেরা রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম পাবেন ১০৫ টাকা। এই নতুন সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে। এতদিন রপ্তানিকারকেরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৪ টাকা, তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো ১৬০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এই সংকট মোকাবেলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে এই দায়িত্ব নেয় এবিবি এবং বাফেদার। দিল্লি ক্যাপিটালসের শিবিরে যোগ দিতে শনিবার সকালে বিশেষ চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সকালে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজ নিজেই। মূলত দক্ষিণ আফ্রিকা দলের সাথে আন্তর্জাতিক ম্যাচ খেলায় ব্যস্ত থাকা আনরিক নরখিয়ার জায়গার শূন্যতা সৃষ্টি হয় একাদশে বাড়তি গুরুত্ব পাওয়ার কথা ছিল মোস্তাফিজুর রহমানের। ঘরের ছেলেকে বরণ করার জন্য কতই না আয়োজন, না কোনো উপঢৌকন পাঠানো না। মুস্তাফিজুর রহমানকে লখনৌ উড়িয়ে নিতে চার্টার্ড বিমান পাঠিয়েছে দিল্লি ক্যাপিটালস। সাধারণত এই ধরনের বিমানে ঢাকা থেকে ভারত যেতে প্রায় ৩০ লক্ষ টাকার মতো বিমান ভাড়া গুনতে হয়। ২ কোটির মুস্তাফিজকে নিজেদের প্রথম ম্যাচের আগে উড়িয়ে নিতে একটুও কার্পণ্য করেনি দিল্লি ক্যাপিটালস। এক রাতে যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত হেনেছে অর্ধশতাধিক শক্তিশালী টর্নেডো। শুক্রবার রাতভর ৬টি অঙ্গরাজ্যে চালিয়েছে তাণ্ডব। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাস। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গুরুতর আহত শতাধিক, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৩ লাখেরও বেশি বাসিন্দা। কয়েক রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। যতদূর চোখ যায় কেবলই ধ্বংসযজ্ঞ। মিসিসিপির পর ফের শক্তিশালী টর্নেডো আঘাত হানল যুক্তরাষ্ট্রে। এক রাতে আরকানসাস, মিসিসিপি, টেনেসি, ইলিনয় সহ ৬ অঙ্গরাজ্যে আঘাত এনেছে প্রলয়ঙ্করী টর্নেডো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাস রাজ্য। মাত্র ১৫-২০ সেকেন্ড স্থায়ী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বহু এলাকা। ১৭০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া ঝড়ে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিটল রক শহর। টর্নেডোর তোড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। বাতাসের প্রবল তোড়ে উপড়ে গেছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের ৭০,০০০-এর বেশি বাসিন্দা। ১৫ থেকে ২০ সেকেন্ডের মাঝে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেল। পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছি। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। বাতাসের তোড়ে মনে হচ্ছিল পুরো বাড়িটাই উড়ে যাবে। ভীষণ ভয় করছিল। ঘরের জানালা এবং বেশ কিছু আসবাবও ভেঙে গেছে।
আকস্মিক তাণ্ডবের পর রাজ্যগুলোতে চলছে উদ্ধার কাজ। কয়েক রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভুক্তভোগী বাসিন্দাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার। আরকানসাসের জন্য এটা কঠিন সময়। উদ্ধার অভিযান চলছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়াটাই এখন আমাদের মূল লক্ষ্য। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এদিকে বৈরী আবহাওয়া বিরাজ করছে মিসৌরি, মিসিসিপি, অ্যালাবামা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। 15টি রাজ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। শিক্ষার্থীর অভাবে জাপানে একের পর এক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। প্রতি বছর গড়ে 450টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। দেশটির বেশিরভাগ মানুষই বিয়ে এবং সন্তান জন্মদানে আগ্রহ হারাচ্ছে, আর এই কারণেই আশঙ্কাজনক হারে কমছে শিশুর সংখ্যা। যদিও নাগরিকদের বিয়ে এবং সন্তান লালন পালনের জন্য নানা প্রণোদনা দিচ্ছে জাপান সরকার, তবে তাতেও বদলাচ্ছে না পরিস্থিতি। এক সময় স্কুলটি মুখর ছিল কয়েকশো ছাত্রছাত্রীর কোলাহলে, আর এখন শিক্ষার্থীর অভাবে কয়েকদিনের মধ্যেই পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে জাপানের 76 বছরের পুরনো এই জুনিয়র হাই স্কুল। শুক্রবার ডিগ্রি অর্জন করেন প্রতিষ্ঠানের শেষ 2 শিক্ষার্থী। সরকারি তথ্যমতে প্রতি বছর শিক্ষার্থীর অভাবে জাপানে গড়ে প্রায় 450টি স্কুল বন্ধ হচ্ছে। 2002 থেকে 2020 সাল পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে অন্তত 9000 শিক্ষা প্রতিষ্ঠান। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বিয়ে করতে ও সন্তান জন্ম দিতে অনীহা জাপানিদের মধ্যে, আর তাতেই ব্যাপক হারে কমছে দেশটির জন্মহার। গেল বছর 8 লাখের কম নবজাতকের জন্ম হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। ফলে একদিকে বাড়ছে প্রবীণ জনসংখ্যা, অন্যদিকে হুমকিতে দেশটির নতুন প্রজন্মের অস্তিত্ব। এমন পরিস্থিতি দুশ্চিন্তায় ফেলেছে জাপান সরকারকেও। শিশুদের লালন পালন ও শিক্ষার বাজেট দ্বিগুণ করার পরও পরিস্থিতির খুব একটা উন্নতি ঘটছে না। আর তাই এবার বিয়ে ও সন্তান জন্মদানে উৎসাহী করতে তরুণ প্রজন্মকে বেতন ভাতা দ্বিগুণ করা সহ বেশ কিছু সুযোগ সুবিধা দিতে যাচ্ছে টোকিও সরকার। সামনের 7 বছর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জন্মহার কমে যাওয়ার প্রবণতা রোধ করার শেষ সুযোগ এটি। তাই আমরা আগামী 3 বছরের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছি। সন্তান লালন পালনের জন্য ভর্তুকি, শিশুদের শিক্ষা খাতে সহায়তা, তরুণদের বেতন বৃদ্ধি এবং তাদের বিয়ে ও সন্তান ধারণের জন্য প্রণোদনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাপান সরকারের সংখ্যা পরিস্থিতি উন্নতি করা না গেলে 2030 সালের পর জন্মহার বর্তমানে চেয়ে আরও দ্বিগুণ হারে হ্রাস পাবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।